দুঃখের বিষয়, আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু তাদেরই কেউ যখন মারা যায় তখন এই লাশটা আপন করেছে দেশে আনতে হয়। এই যারা নুন আনতে পান্তা ফুরায়, মুখের গ্রাস স্যাক্রিফাইস করে দেশে পাঠায়, তারা কিন্তু এখানে মারা যাবে আর তার লাশ দেশে আনার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে, এটা কেউ চিন্তা করে না। সে তো গিয়েছে আবার তার আপনজনের কাছে সুস্থ আলোতে ফিরে আসবে এই আশায়, কিন্তু মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানাটানি ধাক্কাধাক্কি হয়। হ্যাঁ, যদি সে একজন দক্ষ শ্রমিক হতো, সে এবং তার পরিবার কারো দিকে তাকাতো না, তাদের ন্যাচারাল এবিলিটি বিল্ড আপ হয়ে যেত। আমরা তাদেরকে বলেছি, তোমাদের অভিজ্ঞতার জায়গা থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদেরকে এই জায়গায় দুটো সাহায্য করো। তোমরা কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ো, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল, এই দুইটা জিনিস তোমরা আমাদেরকে প্রোভাইড করো। এতে আমরা লাভবান হব এবং তোমরাও লাভবান হবা। তোমরা বলছো এই অদক্ষ শ্রমিকরা এসে তোমাদেরকে বেশি বেনিফিট দিতে পারছে না, তোমাদের প্রয়োজন দক্ষ শ্রমিকের, তোমরা এখান থেকে ট্রেন্ড আপ লোকগুলোকে নিয়ে যাবা। তোমরা বলছো লোকেরা অবৈধ পথে আমাদের দেশগুলোতে অনুপ্রবেশ করছে, তখন এই দক্ষ লোকগুলো তার নিজের দেশেই কাজ পেয়ে যাবে, আর দক্ষতার কারণে আমাদের সে প্রয়োজন আছে, তখন সে বিদেশে যাওয়ার চিন্তা মাথা থেকে ফেলে দেবে। যারা বিদেশে যায় 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ খরচ করে যায়, আবার জীবনের ঝুঁকি নিয়ে যায়। এর মাঝে অনেকের জীবন প্রদীপ নীল পানিতে ডুবে যায়, শেষ হয়ে যায়। সাগরে লাশ হয়ে কারোর লাশ ফেরত পাওয়া যায়, কারোটা পাওয়াই যায় না। এটি একটা দেশের জন্য কোনো ভালো খবর নয়, একটা জাতির জন্য এটা ব্যথা এবং বেদনার জায়গা। এইগুলোর সমাধান স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সম্ভব। আমাদের দেশের ল্যান্ড এরিয়া ভেরি স্মল। হ্যাঁ, একটা দেশকে ডেভেলপ করতে হলে 3টা ইন্ডাস্ট্রিতে ইকুয়ালি ফোকাস করতে হয়। ফার্স্ট ইন্ডাস্ট্রি হিউম্যান ইন্ডাস্ট্রি, এটাই স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম। আমরা বলি জনসংখ্যা, আমরা এখনো বলতে পারছি না জনশক্তি। স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সম্ভব জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা। এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা তাদের সাথে হয়েছে এবং তারা আগ্রহ দেখিয়েছেন। এই আগ্রহের জায়গায় আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে আহ্বান জানাবো, এই দরজাগুলা জানালাগুলা খোলার দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনারা এগিয়ে যান এবং দেশটাকে এগিয়ে যাওয়ার পথে একটা রাস্তায় রেখে আপনারা তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন। সম্মানিত ভাইয়েরা, লেবার রাইটস নিয়ে কথা হয়েছে। আমরা স্বীকার করি যে এখানে আমাদের কিছু ঘাটতি রয়ে গেছে বিভিন্ন জায়গায়। মালিকরা যেদিন মনে করবেন লেবারের শক্তিশালী 2টি হাত ছাড়া আমার কোনো মেশিনের হুইল ঘুরবে না, এদিন তারা লেবারদেরকে সম্মান করতে বাধ্য হবেন। একা মালিক যে কাজ করতে পারবে না, 10,000 শ্রমিক সেটাই তাকে করে দিচ্ছে, এটা যেদিন তার ফিলিং হবে, সেদিন লেবারদের প্রতি মালিকদের মানসিক অনুভূতিটা ভিন্ন হবে এবং সেদিন ভালোবাসা এবং শ্রদ্ধার দৃষ্টিতে তারা দেখবে। আবার আমাদের শ্রমিক বন্ধুরা যেদিন দেখবে যে আমাদের মালিক পক্ষ আমাদেরকে ভালোবাসে, আবার আমাদেরকে সম্মানও করে, আমাদের কাজের অ্যাপ্রিসিয়েশন আমরা পাই, সেদিন তাদের উৎসাহের কারণে প্রতিটি শিল্পক্ষেত্রে উৎপাদন 2 গুণ হারে 3 গুণ হারে বাড়তে থাকবে, কারণ এখানে তার স্বতঃস্ফূর্ততা আছে। আমরা এই বিষয়গুলো নিয়েও তাদের সাথে অনেক আলোচনা করেছি যে আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে শেয়ার করেন এবং তাদের কিছু এখানে সুপারভাইজারি অথরিটি আছে, আমরা বলছি এটাকে আরও অ্যাক্টিভেট করেন। আমরা আমাদের দেশকে, মানুষকে ভালোবাসি,
এবং সাস্টেইনেবিলিটির একটা বীজতলা আমরা তৈরি করতে চাই সবাই মিলে। আমরা আমাদের দেশের একটা বিশাল ক্রাইসিস নিয়ে তাদের সাথে শেয়ার করেছি, যেটার পার্টনার তারাও। এটি হচ্ছে 1.6 মিলিয়ন রোহিঙ্গা যারা আমাদের বুকের উপরে আছে। তারাও মানুষ, আমাদের মতো মানুষ, আমাদের মতো তাদের একটা ঠিকানা ছিল। তারা সেখানে খেয়ে বেঁচে চলছিলেন, কিন্তু দুঃখজনকভাবে অত্যন্ত অমানবিকভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে, খুন করা হয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে। তারপরে তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি মানবিক কারণে। কিন্তু বাংলাদেশ এমনিতেই একটা বিপুল জনসংখ্যার দেশ। সেই দেশের পক্ষে এই ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব নয়। এখানে পার্টনার হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা বলেছি এটা কোনো সমাধান নয়। তাদেরকে কিছু ফুড সাপ্লাই দিলাম, কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিলাম, অতি নগণ্য কিছু শিক্ষার ব্যবস্থা করে দিলাম, আর টেম্পোরারি শেডের নিচে তাদেরকে গাদাগাদি করে আশ্রয় দিলাম। এটা অনেকটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। এটি মানবিক জীবন নয়, এ জীবন অমানবিক। এর সমাধান হচ্ছে তাদেরকে তাদের দেশে সম্মান এবং সিকিউরিটির সাথে ফিরিয়ে দেওয়া। এটি বাংলাদেশ একা পারবে না। এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সহযোগিতা লাগবে বড় মাত্রার। আমরা তাদেরকে বলেছি যে উদ্যোক্তা হয়ে আপনারা ভূমিকা নেবেন, আমরা আশা করি। জাতিসংঘ এবং বিশ্বের বিবেকবান দেশগুলোকে সঙ্গে নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান। যদি ইউনাইটেড এফোর্টস এই ব্যাপারে থাকে, মায়ানমার বাধ্য হবে এই লোকগুলার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে, এবং বাংলাদেশ একটা রিলিফও পাবে এখানে। তবে এই খেদমতের সুযোগ পেয়ে আমরা বিরক্ত নই, বরঞ্চ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরাও নির্যাতিত জাতি, কাজেই মজলুমদের দুঃখ মজলুমরাই বুঝে। এই যে মজলুমদেরকে আমাদের বুকে আমরা আশ্রয় দিতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সম্মানিত ভাইরা, আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে তাদের সাথে কথা বলেছি। আমরা সবাই জানি আমাদের দেশ উন্নত বিশ্বের বর্জ্যের একটি দুষ্ট প্রক্রিয়ার ক্ষতির মধ্যে রয়েছে। আমরা এইখানে এই জলের প্রবর্তনের কারণে যে সাফারিংগুলো আমাদের হচ্ছে, দায় কিন্তু উন্নত বিশ্বের যারা এই সাফারিংয়ের কারণ। আমরা বলেছি যে এই ব্যাপারে শুধু ফান্ড প্লেস করাই যথেষ্ট নয়, ফান্ডের দায়িত্ব তো নিতে হবে, কারণ ওনারাই এগুলা করছেন। পাশাপাশি তাদের সুপারভিশনটা যেন শক্তিশালী হয়। আমরা কি দেখি, জলবায়ু পরিবর্তনের যে ইফেক্টগুলা, এগুলাকে মোকাবেলা করার জন্য প্রতি বছর বেশ ফান্ড আসে, কিন্তু সেই ফান্ডগুলা যথাযথভাবে কাজে লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই লুটপাট হয়। যদি এগুলা কাজে লাগতো, তাহলে বিভিন্ন জায়গায় এখন যে ক্রনিক সমস্যা হয়ে আছে, যেমন সাতক্ষীরা অঞ্চলে যে বাঁধটা ভেঙে গেছে, আইলা থেকে শুরু করে 8টা বছর হয়ে গেল, সে বাঁধ এখনো কিন্তু রিপেয়ার করা হলো না। বছর বছর তারা আতঙ্কে থাকে। বর্ষা নামলেই তারা একটা আতঙ্কের মধ্যে দিন কাটায়, কখন আমাদের ঘর বাড়ি ভেসে যাবে। এরকম আরও দেশের অনেক জায়গায় প্রবলেম প্রিভেইল করছে। এটার সমাধান হতো যদি ফান্ডগুলার সদ্ব্যবহার হতো। আমরা বলেছি ফান্ডও দিবা এবং সদ্ব্যবহার নিশ্চিতকরণে আমাদের সাথে তোমরা একসাথে কাজ করবা, তাহলে আমরা এখানে আরও বেশি লাভবান হব। তারা আমাদের দেশে নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন যে এই নির্বাচন কিভাবে হবে, কখন হবে। আমরা বলেছি যে অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে, এই পরিবেশ 3টা ম্যান্ডেটরি জিনিস দাবি করছে। নাম্বার 1, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। কিছু জায়গা আমরা সুনির্দিষ্ট মেনশন করেছি, যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা দিয়েছি, জাতির সামনে আমরা পেশ করে যাচ্ছি। এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা জমা দিয়েছি। আমাদের সাথে তাদের সেশন হবে। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরঞ্চ অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো
দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। হাজার প্রাণের বিনিময়ে, হাজারো হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। এই সংস্কার কারা করবে? সংস্কারের অংশীজন, প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয়, তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।